আসসালামু আলাইকুম, দিস ইজ রোস্টাবে অ্যান্ড ইউ আর ওয়াচিং আবি টেক বাংলা ব্লগ 73। দীর্ঘদিন পর ভিডিও বানাচ্ছি অ্যান্ড সবচেয়ে খারাপ নিউজ নিয়ে আপনাদের মাঝে আসতে হলো। আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে মোবাইল ফোনের দাম কেন বাড়তেছে দিন দিন যাবত ধরে, সে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। দেখেন, বাংলাদেশে সবাই এখন ফোন কিনে। এখন মোবাইল কেনাটা হয়ে গেছে যে নিত্য প্রয়োজনীয় জিনিস। আমরা যেমন চাল ডাল ছাড়া চলতে পারি না, সেম মোবাইল ছাড়া এখন চলাটা প্রায় অসম্ভব হয়ে গেছে। একসময় মোবাইল বলা যায় যে শৌখিন জিনিস হিসেবে থাকলেও পরবর্তীতে মানুষের নিড, চাহিদা, তারপরে ইনথুজিয়াজম সব কিছুর ওপর বেস করে মোবাইলের ইনোভেশন হতে থাকে এবং হতে 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 মানুষের জীবনে এটা পার্ট অফ লাইফ হয়ে গেছে। তা আজকে সেই পার্ট অফ লাইফেরই যে এত ঊর্ধ্বগতি, এই বিষয়টা নিয়ে কথা বলবো। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রতিটা জিনিসেরই বাজেট থাকে। যেমন আপনি যদি নর্মাল একটা জিনিস কিনতে যান, সেক্ষেত্রেও একটা বাজেট থাকে। সেম হ্যান্ডসেটের ক্ষেত্রেও আপনার বাজেট থাকে। এখন দেখা যায় যে এক সময় ছিল যখন বেশি দিনেরও কথা না, 16, 17, 18 সালের কথা যদি বলি, যে মানুষ মোবাইল কিনতো জাস্ট আপনার অ্যান্ড্রয়েড সেটের কথাই যদি বলি, যে আপনার ভালো ডিসপ্লে বা ভালো ক্যামেরা হইলেই হয়ে গেছে। দেখা গেছে সিম্ফনি তখন অনেক নাম করা ছিল, ওয়াওয়ে অনেক নাম করা ছিল, ওয়ালটনও ছিল। এখন দেখা যায় যে অনেক কোম্পানি, কম্পিটিশন বেড়ে গেছে। প্রথম কথা, কম্পিটিশন বাড়ছে। দ্বিতীয়ত, মোবাইল ফোনের দাম বাড়ার ভেতরে যে অন্যতম রিজন, সেটা র্যাম এবং স্টোরেজ। আমরা সবাই জানি যে মোবাইল জাতীয় ডিভাইস বা আমরা যারা পিসি ইউজার, তারা আমরা অবশ্যই দেখছি যে পিসি র্যাম, এসএসডির দাম কী লেভেলে বাড়ছে। মানুষ মিম বানাইছে যে স্বর্ণের আংটির চেয়ে এখন র্যামের দাম বেশি, স্বর্ণের আংটির চেয়ে এখন এসএসডির দাম বেশি। সেম মোবাইলের ক্ষেত্রে হয়েছে। এখন এই র্যাম আর এসএসডির দাম বা স্টোরেজ, আমি এসএসডিও বলবো না, স্টোরেজের দামটা বাড়লো কিভাবে? আমরা সবাই এআই নিয়ে খুবই লাফালাফি করি, খুবই উৎপাত করি, খুব স্বাভাবিক। কারণ এআই এর ইনোভেশন আচমকা হয়ে গেছে। আমরা যদি বেশি দিনের কথা না, আমরা যদি চ্যাট জিপিটি আসার গল্পটা যদি ধরি, চ্যাট জিপিটি যখন আসে প্রথম, তখন কিন্তু মানুষ চ্যাট জিপিটি নিয়ে অনেক হইচই করছিল, অনেক কিছু করছে চ্যাট জিপিটি নিয়ে, যে এই চ্যাট জিপিটি দিয়ে এটা করা যায়, ওইটা করা যায়। জেমিনি নিয়েও সেম। তারপরে এখন চলে আসছে ক্লড এআই, অনেকে ক্লড বলে এটাকে। তারপরে এখন দুনিয়াতে এআই এর অভাবে শেষ না। এখন আপনি যদি একটা হ্যান্ডসেটও কিনেন, তার ভেতরে আপনার এআই থাকে। আপনি যদি টেকনো ইউজার হয়ে থাকেন, দেখবেন যে টেকনোতে ইলা থাকে। তারপরে আপনি ওয়ালটনে গেলে ওয়ালটনের নিজস্ব এআই পাবেন, বা না থাকলেও গুগলের যে জেমিনাই থাকে, ওইটার যে এআই ফিচার, এগুলো ঢুকায় দেয়। আর প্রতিটা হ্যান্ডসেট কোম্পানি এখন এআই নিয়ে লাফাচ্ছে। এখন আমরা যে এআই দিয়ে যে এত কিছু জেনারেট করি, প্রথম কথা, যদিও এটা ইরেলেভেন্ট টপিক হয়ে যাচ্ছে, তারপরে এটা এর সাথে যায়। আমরা যে এআই নিয়ে এত লাফালাফি করি বা এআই দিয়ে এত কিছু তৈরি করি, এআই আসলে মূলত টানেটা কি জিনিস? এআই প্রথমত 3টে জিনিস টানে। নাম্বার 1 র্যাম, নাম্বার 2 স্টোরেজ, নাম্বার 3 তার কুলিং এর প্রয়োজন হয় অনেক। এখন র্যাম আর স্টোরেজ, এই দুইটা যে ম্যানুফ্যাকচারার কোম্পানি আছে, আপনারা গুগলে সার্চ করলে অনেক কোম্পানি পাবেন, যার ভেতরে অন্যতম এসকে হাইনিক্স, স্যামসাং, তারপরে আরো অনেক অনেক নামি দামি ব্র্যান্ড আছে। তারা এখন আর স্মার্টফোনের জন্য স্টোরেজ, র্যাম তৈরি করতে পারতেছে না। মজার কথা এটা, কারণ বিভিন্ন যে এআই কোম্পানি আছে, যেমন চ্যাট জিপিটি, তারপরে ক্লড, তারপরে লিওনার্দো, বা বিভিন্ন ধরনের যে এআই কোম্পানিগুলো আছে, এরা এই সকল ম্যানুফ্যাকচার কোম্পানিদের কাছ থেকে তো প্রথমত সব র্যাম, স্টোরেজ কিনে নিছে, প্রথম কথা। দ্বিতীয় কথা তারা প্রি বুকিং অর্ডার দিয়ে রাখছে বা প্রি অর্ডার দিয়ে রাখছে 29 সাল পর্যন্ত। এখন বলা যায় না যে কতদিন পর্যন্ত এই তামাশা চলবে, প্রথম কথা। দ্বিতীয় কথা কবে যে দাম কমবে, আল্লাহ মাহবুদই ভালো জানে। আমরা যারা 20-22 হাজার টাকার সেট দেখতাম, বিভিন্ন ধরনের ফ্ল্যাগশিপ কিলার সেট বা বিভিন্ন ধরনের হ্যান্ডসেটগুলো দেখতাম, সেই সকল হ্যান্ডসেটের দাম এখন বাইরে হয়ে গেছে 30-35 হাজার টাকা। মজার কথা যেহেতু এখন স্টোরেজ এবং র্যামের শর্ট, এখন যে সকল হ্যান্ডসেটগুলো আসতেছে, সেগুলোর ভিতরে আপনি তেমন একটা মজা পাবেনও না। কারণ কি, এখন অনেক কোম্পানি ফোন বানানো প্রায় বন্ধ করে দিছে, স্লো করে ফেলছে। বন্ধ করে নাই, বাট কাইন্ড অফ স্লো করে ফেলছে। তারা দেখা গেছে যে ধরেন যে Xiaomi যদি মাসে 10টা সেট যদি
আগে এনে থাকে, এখন আনবে মাত্র 5টা 4টা এরকম। কারণ তারা তো স্মার্টফোন তৈরি করতে পারতেছে না, তারা তৈরি করলেও এখন দেখা যায় যে তারা র্যাম এবং স্টোরেজের অভাবে তৈরি করতে পারতেছে না। একটা ফোন যখন তৈরি হয় তখন তার ভেতরে অনেক কিছু কস্ট কাটিং থাকে। নাম্বার 1-এ ডিসপ্লে, নাম্বার 2-এ ব্যাটারি, নাম্বার 3-এ মাদারবোর্ডে বিভিন্ন ধরনের কম্পোনেন্টস, কোর কম্পোনেন্টস, পার্টস এগুলো থাকে। নাম্বার 4-এ স্টোরেজ, যদি স্টোরেজটা র্যামের পরেই হবে যাই হোক। নাম্বার 5-এ কেসিং থাকে, অনেক কিছু থাকে। এখন কোম্পানিগুলো কস্ট কাটিং কমাইতে গিয়ে তারা হচ্ছে নিম্নমানের জিনিস দেওয়া শুরু করছে। যেমন আমরা সবাই এক্সপেক্ট করি অবশ্যই যে 20-22 হাজার টাকা হ্যান্ডসেটে অবশ্যই অ্যামোলেড, সুপার অ্যামোলেডের হ্যান্ডসেট, অ্যামোলেড, সুপার অ্যামোলেডের ডিসপ্লে থাকবে। বাট সেখানে মজার কথা কি জানেন, আপনারা দেখতে পাবেন আইপিএস প্যানেলের ডিসপ্লে, এলসিডি পাবেন না, বাট এইচডি প্লাস, এইচডি রেজুলেশনে 1080p পাবেন। কিন্তু কোম্পানিগুলো আপনাদেরকে ভুলানোর জন্য সেই এইচডি প্লাস বা আইপিএস প্যানেলের ডিসপ্লের ভেতরে দিয়ে দেবে 120 হার্টজ, যাতে আপনি যাতে এই দিকের আঘাতটা ভুলে ওই দিক দিয়ে যাতে খুশি থাকে। মজা না? মজা আয়া। তার ভিতরে বড় কথা হচ্ছে যে আপনারা জানেন সবাই যে স্মার্টফোনের যে স্টোরেজ ইনোভেশন এটা কিন্তু ভালোই বাড়ছিল। শুরুর দিকে তো ইএমএমসি ছিল, তারপর ইউএফএস আসলো, তারপরে এলপিডিডিআর, তারপরে আরও অনেক কিছু আসছিল। এখন মজার কথা হচ্ছে যে যেখানে র্যাম এবং স্টোরেজ শর্ট সেখানে তারা পুরনো টেকনোলজির দিকে এখন যাওয়া শুরু করছে। আরও সুন্দর না ব্যাপারটা? তৃতীয়ত কথা হচ্ছে যে মোবাইল ফোনের মার্কেটিং আমরা সবাই দেখি, ফেসবুক বা সোশ্যাল মিডিয়া বা রেডিট বা সব সোশ্যাল মিডিয়াতে আমরা কম বেশি ইউজ করি। তো আমরা সবাই মিমস অবশ্যই দেখি যে বিভিন্ন ধরনের কোম্পানি তাদের মার্কেটিং স্টাইল সময় পরিবর্তন আপডেট করে ফেলে। অ্যান্ড আপডেট যখন করে দেখা যায় যে তারা অনেক আনইউজুয়াল জায়গায় টাকা খরচ করে বসে থাকে, যেখানে আসলে টাকা খরচের প্রয়োজন হয় না। লেটস সে আপনারা দেখবেন যে স্যামসাংয়ের, আমি লাস্ট একটা মিমস দেখছিলাম যেখানে রেল লাইন দিয়ে তারা একটা উদাহরণ দিছিল, মানে মার্কেটিং স্টাইল। আই ডোন্ট নো এটা স্যামসাংয়ের অফিসিয়াল কোনো অ্যাডভার্টাইজমেন্ট ছিল কিনা, যে রেল লাইনের মধ্যে তা রেলগাড়ি যাচ্ছে সেখানে স্যামসাং লেখা ভেসে উঠতেছে। এইরকম আজাইরা মার্কেটিং করে লাভটা কী ভাই? অনেক সময় দেখা যায় যে মার্কেটিং তারা করে অ্যান্ড মার্কেটিং যাচ্ছে তো টাকা উড়াদুরা খরচ করে তো তারা করে, অ্যান্ড সেই টাকা কিন্তু আমার আপনার পকেট থেকেই যায়। আমরা যখন হ্যান্ডসেট কিনি সেখান থেকে কিন্তু তারা পয়সা উসুল করে নেয় সুন্দর করে। মার্কেটিংটাও আমার কাছে লাগে যে হচ্ছে একটু ক্রেজি টাইপের, এবং সেখানে আমার মতে মার্কেটিংটা এমনভাবে করা উচিত যে ব্যালেন্সড মার্কেটিং করা উচিত, যার মাধ্যমে ঠিক আছে কাস্টমার তার প্রোডাক্ট সম্পর্কে অবগত হলো, আমার মার্কেটিং কস্টটাও মিডিয়াম বাজেটে থাকলো, পরবর্তীতে তারা হ্যান্ডসেট কিনতে পারে, অর্থাৎ কনজিউমার যাতে হ্যান্ডসেট কিনতে পারে। দাম সহ্যের সীমার বাইরে চলে গেছে। শুধু আপনি যে মোবাইল ফোনের কথা বলবেন তা কিন্তু না, আমার হাতে এই বর্তমানে আপনারা 3টা পেন ড্রাইভ দেখতে পাচ্ছেন। এই পেন ড্রাইভগুলো কিন্তু বয়স কিন্তু আছে, এই দুইটার উপরের দুইটা বয়স আছে, প্রথমটা বয়স অনেক, দ্বিতীয়টা মিডিয়াম, আর তৃতীয়টা রিসেন্টলি। এটা শুনে খুব আরও দুঃখ লাগবে যে এই ফ্ল্যাশ মেমোরি বা পেন ড্রাইভ এগুলোর দামও বাড়াইছে। কারণ ওই যে স্টোরেজ, কারণ পেন ড্রাইভ বা ফ্ল্যাশ ড্রাইভ যে তৈরি হয়, এটার ভেতরেও কিন্তু স্পেশাল চিপ থাকে, মেমোরি চিপ থাকে। মেমোরি চিপেরও দাম বেড়ে গেছে কজ এআই। আরও এআই নিয়ে লাফাইতে থাকবে মানুষজন, আরও লাফান আপনারা সবাই এআই নিয়ে লাফাবেন, এআইয়ের মাধ্যম দিয়ে আপনারা এত কিছু করবেন, সো আপনাদের জিনিসপাতিরও দাম বাড়বে। আমি যদিও এআইকে ছোট করব না, মানব জীবনে এআইয়ের প্রয়োজন হয়, আমি নিজেও এআই ইউজ করি। কিন্তু ঘটনা হয়েছে যে এআই ইউজ করতে হলে যে র্যাম স্টোরেজের যে দাম যে বাড়ছে, এটা এখন আমাদের পোহাতে হচ্ছে। আর বাংলাদেশে ভাই মোবাইল মার্কেটে অবভিয়াসলি হচ্ছে সিন্ডিকেট চলে, এটা তো বলার বাহিরে। আপনারা যারা আইটি রিলেটেড কমিউনিটিতে আছেন তারা জানেন যে প্রথমত এনিয়ার চক্করে পড়ে তো আমাদের নাজেহাল অবস্থা হয়ে গেছিলো। এনিয়ারের কারণে অফিসিয়াল হ্যান্ডসেট নিয়ে WWE চলছে এতদিন, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এইটা নিয়ে তো হচ্ছে যে লেভেলে যাচ্ছে তাচ্ছে অবস্থা হয়েছে, এটার কারণে ট্যাক্স, তারপরে শুভঙ্কর ফাঁকিটাকি বহুত কিছু চলছে। এর মাঝখানে একটা কথা আছে যে গত অর্থ বছরে নাকি ট্যাক্স কমানো হয়েছিল মোবাইল ফোনের ওপর থেকে 35%-এর জায়গায় 12-15% ট্যাক্স অ্যাপ্রক্সিমেট আনা হয়েছিল। আমার এই মুহূর্তে মনে পড়তেছে না, তবে আমি স্ক্রিনে বা ভিডিওতে দেওয়ার চেষ্টা করব সেই নিউজটা। পরবর্তীতে বলে আর সেই বাজেটটা বলে আর আপডেট করা হয়নি।
যার কারণে আবার সেই জেলাও সেই কদই হয়ে যাবে। এখন এইটাও আমাদের ওপর একটা চাপ। তার আগে একটা চাপ ছিল এনইআর নিয়ে। এনইআরের কারণে অফিসিয়াল আনঅফিসিয়াল বাকবিতনটা নিয়ে একটা ক্যাচাল ছিল। ফোনের দামও বেড়ে গেছিলো, যেখানে বিটিআরসি চাচ্ছিল যে বাইরের যে চোরাই ফোনগুলো আছে এই ফোনগুলো যাতে হচ্ছে বাংলাদেশে ঢুকতে না পারে এবং একটা তারা নিরাপত্তা দিতে চাচ্ছিল। এটা হচ্ছে বিটিআরসির ভাষ্য। তার মধ্যে দিয়ে এখন আবার এই অর্থ বছরের হচ্ছে বাজেট বলে হচ্ছে আর আপডেট করে নাই, এটা একটা বড় ইস্যু। তার মধ্যে হচ্ছে ইন্টারন্যাশনাল বা গ্লোবাল নিউজে যেটা দেখা গেছে যে হচ্ছে মেমোরি চিপ বা মেম চিপ বা হচ্ছে এবং র্যাম চাহিদা প্রচুর হয়ে গেছে এআই এর জন্য। বিভিন্ন কোম্পানি টাকা খরচ করে, তারা বহুত ডলার খরচ করে তারা হচ্ছে মেম চিপ তারপরে র্যাম কিনে বসে আছে, কিছু করার নাই। এখন এর ভোগান্তি কারা হচ্ছে? এর ভোগান্তি হচ্ছে আমরা। আরেকটা মজার বিষয় যে যাদের কাছে অনেক পুরাতন ফোন আছে তারা ভাই একটু সাবধানেই চলেন। কারণ কি ভাই, এখন যেহেতু সব কিছুরই দাম বাড়ছে। আরেকটা বিষয় কি যে আমরা যে সব কিছু যে এরকম যে আগায় নিচ্ছি তার তো সাইড এফেক্ট তো আছে, প্রতিটা জিনিসের একটা সাইড এফেক্ট থাকে। এখন এআই বা মার্কেটিং সব কিছু যে এই যে এগুলোর মাধ্যম দিয়ে যে হচ্ছে র্যাম, এসএসডি, পেন ড্রাইভ অর্থাৎ মেম চিপের আন্ডারে যেগুলো পড়ে এগুলোর যে দাম বাইরে গেল। এখন মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিংও স্লো হয়ে গেছে। এখন আপনি যদি 20,000 টাকার একটা যদি সেট কিনতে যান সেটা আপনাকে কিনতে হবে অলমোস্ট 30,000 টাকা দিয়ে। ভাই 1,000-2,000 টাকা বাড়ে সেটা মেনে নেওয়া যায়, 3,000 টাকা বাড়ে তাও মানা যায়, সর্বোচ্চ 5,000 পর্যন্ত মানা যায়। ভাই এক ধাক্কায় 10,000 ফাতরামি ফাইজলামি একটা লিমিট থাকা লাগে। যদিও এই কথাটা বললে হয়তো অনেকে আমার কমেন্ট বক্সে উদুম গালি দিবেন, কিছু বলার নেই, কিন্তু ভাই কথা কঠিন হলেও বাস্তব। ভাই আনঅফিসিয়াল অফিসিয়াল হ্যান্ডসেট নিয়ে তো এর আগে ক্যাচাল হয়েছে। এখন গ্রে মার্কেটে ফোন আসে দেখে এটা ঠেকাইলো। তার উপর দিয়ে আবার হচ্ছে যখন তুমুল আন্দোলন হইলো, অনেক বাকবিতণ্ডা হইলো দ্বিতীয়ত, তখন হচ্ছে বাজেটে পাস করা হলো বা গ্যাজেটে দেওয়া হলো যে 35% থেকে আমরা হচ্ছে 12-15% ট্যাক্স আনতেছি, যার মাধ্যমে আপনারা রিল্যাক্সে থাকতে পারবেন, আপনারা হ্যান্ডসেট কিনতে পারবেন। সেটাও আপনারা আপডেট করবেন না। তার উপর দিয়ে হচ্ছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিভিন্ন মডেল কোম্পানিগুলো যখন হচ্ছে র্যাম এসএসডি কিনে নিচ্ছে, এখন আমাদের মতো উন্নয়নশীল দেশদের যারা হচ্ছে জনগণ তাদের জন্য হয়ে গেছে নাকানি চুবানি অবস্থা। সবাই তো আর হাইফাই জব করে না, সবাই তো আর হাই সোসাইটির লোক না। আমাদের বাংলাদেশে বিভিন্ন ধরনের মানুষ আছে, কেউ নিম্নবিত্ত, কেউ মধ্যবিত্ত, কেউ আবার ধনী। এর আন্ডারে দেখা যায় যে আমাদের তো বাজেট অনুযায়ী চলতে হবে। এখন আমরা যদি হচ্ছে একসময় দেখা গেছে যে 12-15,000 টাকার একটা হ্যান্ডসেট কিনছে, আইপিএস প্যানেলের ডিসপ্লে, মোবাইল নষ্ট হয়েছে, ডিসপ্লে পাল্টাইছি 1200-1400 টাকা দিয়ে লোকাল মার্কেট থেকে চলতেছেই হয়ে গেছে। কিন্তু এখন তো আর 2026 সাল, এখন তো আর সবার দ্বারা এগুলো এইভাবে হয় না। এক একটা অ্যাপসের সাইজই বেড়ে গেছে অনেক লেভেলে। এখন সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী যে আমি আমার হ্যান্ডসেট কিনতে যাই তখন দেখা যায় যে আমাদের পকেট ভালো লেভেলে ফাটতেছে এবং আশঙ্কা করা হচ্ছে যে ভবিষ্যতে আরও বড় লেভেলে পকেট আমাদের ফাটতে পারে, কারণ আরও সংকট সৃষ্টি হবে। এবং যত দিন না পর্যন্ত গ্লোবাল টেক নিউজ আসতেছে যে ফোনের দাম কমবে, ততদিন পর্যন্ত আমরা কেউই শিওরভাবে বলতে পারতেছি না যে কবে আসলে ফোনের দাম কমবে, বা আপনাদেরকে আমরা তো ক্ষুধা একটা ভাওতাবাজিও দিতে পারবো না। মোবাইল ফোন ইন্ডাস্ট্রি যে অবস্থা এখন, ভবিষ্যতে ভাই আমার যা মনে হচ্ছে ইএমএমসির যুগে আবার ফেরত যাওয়া লাগতে পারে। কারণ যখন একটা ফোন রিভিউ হয়, আমি একটা জিনিস বলে শেষের দিকে চলে যাই যে একটা হ্যান্ডসেট যখন বাংলাদেশে আসে, লেটসে আপনি টেকনোর লেটেস্ট ফ্ল্যাগশিপ সেট ধরেন, বা আপনি নাথিং ফোনের কথা চিন্তা করতে পারেন, ওয়ানপ্লাসের কথা চিন্তা করতে পারেন, তারা যখন ফ্ল্যাগশিপ সেট নিয়ে আসে তখন কিন্তু সেই সেটটা বাংলাদেশে যতগুলো বড় বড় ইউটিউবার আছে তাদেরকে স্পন্সর করা হয় এবং বলা হয় যে তোমরা রিভিউ করো, অ্যান্ড সেখানে টাকা লেনদেন হয়। যাই হোক, আমরা ওই চ্যাপ্টারে না যাই। তখন কিন্তু হচ্ছে হ্যান্ডসেটগুলো রিভিউ করা হয় টেক এক্সপার্ট দ্বারা, টেক এনথুসিয়াজম দ্বারা। সেখানে কিন্তু বিভিন্ন টেস্ট করা হয়, ডিসপ্লে টেস্ট নেওয়া হয়, ড্রপ টেস্ট করা হয়, স্টোরেজ টেস্ট নেওয়া হয়, আন্তঃ স্কোরও চেক করা হয়, অনেক কিছু চেক করা হয়। তো দিন শেষে মানুষ কিন্তু হচ্ছে, যেহেতু এখন টেকনোলজি আপডেট হচ্ছে এবং টেকনোলজি আপডেটশীল আমরা জানি, এবং দেখা যায় যে আপনার ইনোভেশনটা যে ছিল সেই ইনোভেশনটা ফ্লপ খাচ্ছে এখন, প্রথম কথা। দ্বিতীয় কথা যে যেহেতু ফ্লপই খাচ্ছে, সো এখন
লাস্ট যে স্টেজে আমরা ছিলাম স্টোরেজের, সেই স্টেজে আমরা এখন আর নাই। কারণ এআই মডেল কোম্পানি সব কিনে নিছে। কোম্পানিগুলো করতেছে কি, যে তারা পুরাতন টেকনোলজির কম্পোনেন্টস দিয়ে তারা তাদের লেটেস্ট ফোনগুলো বানাচ্ছে এবং মার্কেটে ছেড়ে দিচ্ছে, এবং এখন সেগুলো আমাদের গিলতে হচ্ছে, কিছু করার নাই। তো যারা হ্যান্ডসেট কিনবেন, আমার একটাই রিকোয়েস্ট থাকবে ভাই, যে প্লিজ টাকা জমায় তারপরে ঠান্ডাভাবে একটা হ্যান্ডসেট কিনেন। এখনই ধুমধাম করে হ্যান্ডসেট কিনতে চান না, যদি যেতেই হয়, হ্যাঁ আমি একটাই রিকোয়েস্ট করবো আপনাদের কাছে, 15-16 হাজার টাকার ভিতরে একটা হ্যান্ডসেট নিন। বা যদি আপনার বাজেট খুবই টাইট হয় তাহলে 12,000 টাকার হ্যান্ডসেট নিন। অ্যাটলিস্ট ভাই এখন 12,000 টাকার হ্যান্ডসেটও 15,000 টাকা হয়ে গেছে। কারণ কি জানেন, যে যখন মার্কেটিং করে বা যখন স্মার্টফোন কোম্পানিগুলো বিভিন্ন ধরনের মডেলগুলো পাবলিশ করে, তো দেখা যায় যে এই খরচটা যে কোম্পানি তোলে, সবচেয়ে বেশি তোলে এন্ট্রি লেভেলের বাজেটের ফোন থেকে। কারণ ফ্ল্যাগশিপ ফোন তারাই কেনে যারা হচ্ছে ওই রিকোয়ারমেন্টে যায়। কারণ একটা ফোন যখন আপনি ফ্ল্যাগশিপ ফোন কিনবেন, দেখা যায় যে ওই কনজিউমারের 7 থেকে 8 বছর চলে যায় অনায়াসে, যদি আপনি মিডিয়াম ইউজ বলেন বা যত্ন করে ইউজ বলেন, সেভাবে যদি চালায় তাহলে 7 থেকে 8 বছর যায়। অ্যান্ড ফ্ল্যাগশিপ ফোন কিনলে মানুষ সহজে ফোন আপগ্রেড করে না বা ফোন চেঞ্জ করে না। কিন্তু যারা হচ্ছে আমরা মধ্যবিত্ত টাইপের আছি বা নিম্নবিত্ত টাইপের আছি, দেখা যায় যে একটা হ্যান্ডসেট কিনলাম 10-12 হাজার টাকা দিয়ে, সেই হ্যান্ডসেট 2-3 বছর চলে, নষ্ট হয়। আমরা কিছু আমাদের সমাজে আবার কিছু এরকম মন মানসিকতা মানুষ থাকে যে আচ্ছা এই হ্যান্ডসেটটা নষ্ট হয়েছে, এটা ঠিক করতে যে টাকা লাগবে তার থেকে আরও ডাবল টাকা পুরে আমি আরেকটা নতুন সেট কিনবো। সে এরকম কিছু বান্দা আছে, আল্লাহর বান্দা আছে যারা 2-3 বছর পর পর ফোন চেঞ্জ করে। এদের জন্য হবে এখন মহা ঝামেলা, কারণ তারা তো এখন ফোন চেঞ্জও করতে পারবে না, কারণ ফোনের দাম বাড়তেছে। ইতিপূর্বে আমরা আলোচনাও করছি। এখন যারা ভাই 2-3 বছর পর পর ফোন চেঞ্জ করেন, ভাই একটু আপনারা যত্ন সহকারে ফোনটা লম্বা সময় ইউজ করেন। কারণ মার্কেটের যে অবস্থা, আল্লাহ না জানে যে কতদিন পর্যন্ত এটা এইরকম স্টে করে। এখন লাস্ট আপডেট না পাওয়া পর্যন্ত আপনাদেরকে আমরাও আর কিছু বলতে পারতেছি না। অ্যান্ড এই ছিল আজকের ভিডিও। জানি না যে আপনাদের আমি বুঝাতে পারছি কি না, দীর্ঘদিন পর যেহেতু ভিডিও আপলোড করতেছি। সো আপনার সামনে যে আমার এই ভিডিওটা যেয়ে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন এবং ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আজ যাচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।